আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বললেন রুহুল কবির রিজভী। এবং স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশের সোপর্দ। সর্বশেষ জানাবো বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে $116 কোটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ.এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে দুবাই থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরপরই তিনি হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন। অন্তর্বর্তী সরকার প্রধান প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে যান। ডক্টর ইউনূস এক শোক বার্তায় বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন প্রাজ্ঞ আইনজীবী, যিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন সহ হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, তিনি একজন দক্ষ আইনজীবী এবং আইনি তৎপরতা, ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক জনগণের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। প্রধান উপদেষ্টা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বললেন রুহুল কবির রিজভী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠিত হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তিনি বলেন, স্বৈরাচারের অধীন নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি এবং সব অপরাধী একত্র হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে বা কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার প্রতি ইঙ্গিত করে এই বক্তব্য দেন রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কোনো ভুল হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি বলেন, ছলচাতুরি করে কোনো লাভ হবে না। অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ, জনগণ তা প্রত্যাশা করেনি। রিজভী বলেন, আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। ১৯৭১, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির গৌরবোজ্জ্বল অবদান ছিল বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল ৭ই নভেম্বর। এরশাদকে জাতীয় বেঈমান বলে ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে ভিড়েছেন শেখ হাসিনা। ৯০ নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। আর ৫ই আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস। পতিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশের সরকার মিডিয়ায় প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশের সোপর্দ। বগুড়ার গাবতলী উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম রাদিয়াদ হোসেন ওরফে বর্ণ। তিনি উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক। রাদিয়াদ উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ছাত্রলীগ নেতা রাদিয়াদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রামেশ্বরপুর এলাকার স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ আছে। কয়েকদিন আগে তার বিরুদ্ধে মানববন্ধন করার উদ্যোগ নিয়েছিলেন এলাকাবাসী। স্থানীয় পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়। গতকাল স্থানীয় একটি স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন রাদিয়াত। এরপর তাকে আটক করে গাছে বেঁধে পিটুনি দেন বিক্ষুব্ধ জনগণ। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, রাদিয়াত উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক। তার মা-বাবা নেই। পারিবারিক হতাশা থেকে তিনি খারাপ কিছু করে থাকতে পারেন। বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে $116 কোটি। বাংলাদেশের জন্য ৩ প্রকল্পে $116 কোটি ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। স্বাস্থ্যসেবার উন্নতি, পানি ও স্যানিটেশন সেবার উন্নতি এবং সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে এই সহায়তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গত বৃহস্পতিবার ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বিবৃতিতে বলেন,
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখিও রয়েছে দেশটি। এর ফলে প্রতিটি খাতে জলবায়ু সহনশীলতা উন্নত করা ও দূষণের দুর্যোগ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠেছে। তিনি বলেন, নতুন এই অর্থায়ন বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো উন্নত করবে। এর মাধ্যমে পরিষ্কার, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপিত হবে। বিশ্বব্যাংক জানায়, $১১৬ কোটি মধ্যে সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে $৫০ কোটি অর্থায়ন করা হবে। সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের মাধ্যমে এই অর্থায়ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সবুজায়ন ও জলবায়ু স্থিতিস্থাপক হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করবে। এছাড়া $৩৭,৯০,০০,০০০ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি সেবায় জনগণের প্রাপ্যতা উন্নত করার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। এটি প্রায় ৫১ লাখ মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেবে। এই কর্মসূচি জনস্বাস্থ্য সুবিধায় স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান সেকশন ডেলিভারি সব ক্ষেত্রে জন্মের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মা ও নবজাতকের মৃত্যু হার কমাতে সাহায্য করবে। $২৮ কোটি চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে চট্টগ্রামের ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রায় ২ লাখ নতুন পরিবারের পানির সংযোগ তৈরির পাশাপাশি নিম্ন আয়ের প্রায় ১ লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবা দেবে প্রকল্পটি। এটি ২০৩৫ সালের মধ্যে এই অঞ্চলের প্রায় ১০০ মিলিয়ন মানুষকে পানি, স্যানিটেশন ও হাইজিন সেবা প্রদানের জন্য বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদ্যোগ বা কর্মসূচির একটি অংশ।